আসসালামু আলাইকুম। আমি রাবা আক্তার, সহকারী শিক্ষক, দৌলতকান্দি দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি জীববিজ্ঞান এবং দশম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাস করব। প্রতিযোগিতা সম্পর্কে আলোচনা করব। তাহলে কোষ কি? কোষ হচ্ছে জীবদের গঠন ও কাজের এককে কোষ বলে। তাহলে কোষ বিভাজন কি? কোষ বিভাজন হচ্ছে যে প্রক্রিয়া জীবকোষের বিভক্তির মাধ্যমে জীবকোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয়, তাকে কোষ বিভাজন বলে। তাহলে কোষ বিভাজন কাকে বলে? যে প্রক্রিয়া জীব কোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। তাহলে আমরা প্রথম বলছিলাম কোষ কাকে বলে। কোষ হচ্ছে জীবদের গঠন ও কাজের এককে কোষ বলে। আর কোষ বিভাজন যে প্রক্রিয়া জীব কোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি এবং দুটি থেকে চারটি কোষ সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। তাহলে কোষ বিভাজন কয় ধরনের? এই কোষ বিভাজন 3 ধরনের। কোষ বিভাজন 3 ধরনের। এক, অ্যামাইটোসিস। 2, মাইটোসিস। 4, মিওসিস। তাহলে কোষ বিভাজন 3 প্রকার, যথা অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিওসিস। তাহলে আমরা মাইটোসিস সম্পর্কে এখন একটু আলোচনা করব। মাইটোসিসটা কি? অ্যামাইটোসিসটা কি? অ্যামাইটোসিস কি সেটা জানবো। শুধু তোমরা ক্লাস দেখলেও হবে না, সাথে সাথে লিখে ফেলো, তাহলে তোমরা লেখাগুলি হয়ে যাবে। লিখতে হবে সাথে সাথে। তাহলে অ্যামাইটোসিস কি? অ্যামাইটোসিস হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায়
একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়া ছাড়াই সরাসরি দুটি কোষ গঠন করে, সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজন কি? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকেই বলা হয় অ্যামাইটোসিস কোষ বিভাজন। তাহলে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজনের একটু চিত্রটা আঁকি, দেখো তোমরা সাথে সাথে লিখো, তাহলে শেখা হয়ে যাবে। লিখতে হবে, না লিখলে হবে না। তোমরা সাথে সাথে লিখো। ধরো এটা একটা মাতৃকোষ, এটা একটা মাতৃকোষ, এটা হলো নিউক্লিয়াস, মাতৃকোষ, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, কোষপ্রাচীর, সাইটোপ্লাজম, তারপরে নিউক্লিয়াস। একটা মাতৃকোষ, একটা নিউক্লিয়াস, একটা কোষপ্রাচীর।
দেখো একটা মাতৃকোষ রেখেছি, এই মাতৃকোষে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস এই দুটো কী করছে, কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করছে। অপত্য কোষকে আবার ডটার সেল বলা হয়, মাতৃকোষকে মাদার সেল বলা হয়। অপত্য কোষকে ডটার সেল বলা হয়, মাতৃকোষকে মাদার সেল বলা হয়। তাহলে আমরা চিত্রে মাইটোসিস কোষ বিভাজন দেখলাম। মাইটোসিস কোষ বিভাজন তোমরা সাথে সাথে উঠে ফেলবা, লিখবা। আমি কিভাবে আঁকছি, কিভাবে লিখলাম, সংজ্ঞাগুলি লিখে ফেলবা। এখন অ্যামাইটোসিস গেল, এখন মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে এটা আমরা জানব। যে বিভাজনে প্রকৃত নিউক্লিয়াস কোষের প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার বিভক্ত হয় হয়ে তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। দেখো তাহলে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে যে বিভাজনে প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভক্ত হয় তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। একে আবার সমীকরণিক কোষ বিভাজনও বলা হয়। একে সমীকরণিক কোষ বিভাজন ও বলা হয়। তাহলে আমরা কোষ বিভাজন পড়লাম। কোষ বিভাজন তিন প্রকার: মাইটোসিস কোষ বিভাজন, অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিওসিস। তাহলে অ্যামাইটোসিস পড়লাম আমরা, যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি দুটি অপাত্য কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস পড়লাম, অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। এখন মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? যে বিভাজনে প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার বিভক্ত হয় তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। এই মাইটোসিস কোষ বিভাজন দুটি ধাপে সম্পন্ন হয়, একটা নিউক্লিয়াসের বিভাজন আর একটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। তো নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। আর এই নিউক্লিয়াসের বিভাজনের ঘটে এবং পরবর্তীতে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। আর বিভাজনের শুরুর পূর্ব মুহূর্তে কিছু প্রস্তুতিমূলক কাজ থাকে, এই প্রস্তুতিমূলক কাজটাকেই বলা হয় ইন্টারফেস দশা বা ইন্টারফেস পর্যায়। আর এই মাইটোসিস বিভাজন প্রক্রিয়াটাকে 5টি পর্যায় বা ধাপে ভাগ করেছি। মাইটোসিস কোষ বিভাজনটাকে 5টি পর্যায় বা ধাপে ভাগ করেছি। দেখো আমরা 5টি পর্যায় বা ধাপ কী কী সেটা এখন লিখব।
মাইটোসিসের পর্যায়, মাইটোসিস বিভাজনের পর্যায়সমূহ। পর্যায়সমূহ 1 নম্বর হচ্ছে প্রোফেজ, 2 নম্বর হচ্ছে প্রোমেটাফেজ, 3 নম্বর হচ্ছে মেটাফেজ, 4 নম্বর হচ্ছে অ্যানাফেজ, 5 নম্বর হচ্ছে টেলোফেজ। এই মাইটোসিস বিভাজনের পর্যায়সমূহ কয়টি? 5টি। প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে আমরা এই 5টি ধাপ আমরা চিত্রসহ দেখব। দেখো আমি একটা প্রোফেজের চিত্র আঁকতেছি। প্রোফেজটা চিত্র আঁকলাম প্রোফেজ। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস এগুলো হচ্ছে মেমব্রেন, ক্রোমাটিন তন্তু বা জালিকা যেটা। তাহলে প্রোফেজ পর্যায়টা প্রথম এরকম থাকে, কারণ এটি মাইটোসিসের প্রথম পর্যায়। প্রোফেজটা হচ্ছে মাইটোসিসের প্রথম পর্যায়। এই পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হতে থাকে এবং ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে, মানে পানি চলে যায়। পানি হ্রাস পাওয়া মানে পানি চলে যাওয়া, বা পানি বিয়োজন মানে পানি চলে যাওয়া, যোজন সংযুক্ত হওয়া। তখন এই প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোমের পানি হ্রাস পেতে থাকে এবং নিউক্লিয়াসটা একটু আকারে একটু বড় থাকে। ফলে ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে সংকুচিত ও মোটা ও খাটো হতে থাকে এবং এই পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে 2টি ক্রোমাটিড উৎপন্ন হয়। এই ক্রোমাটিডগুলিতে কোনো সেন্ট্রোমিয়ার থাকে না, সেন্ট্রোমিয়ার ছাড়া। আর এই সেন্ট্রোমিয়ার না থাকার কারণে ক্রোমোজোমগুলো কুণ্ডলিত আকৃতি ধারণ করে, মানে কুণ্ডলিত মানে পেঁচানো অবস্থায় থাকে, পেঁচানো অবস্থায় থাকে, যার কারণে এটাকে গণনা করা যায় না। কুণ্ডলিত এবং পেঁচানো অবস্থায় থাকে, যার কারণে এটাকে গণনা করা যায় না। এই হলো গিয়া প্রোফেজ পর্যায়। তারপরে প্রোমেটাফেজ। তাহলে প্রোফেজের চিত্রটা তোমরা যদি উঠে সাথে সাথে চিত্রগুলি লিখে ফেলবা। আমি কিভাবে আঁকলাম এটাকে দেখবা এবং লিখবা, অনুকরণ করতে হবে, লিখতে হবে, উঠাতে হবে। তারপরে আমরা প্রোমেটাফেজ আঁকবো। তাহলে এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু,
আমি কীভাবে আঁকতেছি চিত্রগুলি তোমরা আমার সাথে সাথে আঁকো। এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। এগুলি হচ্ছে স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল তন্তু। তাহলে দেখো আমি এটা চিত্র প্রোফেজ। না সরি, এটা প্রোমেটাফেজ চিত্র, সরি প্রথমটা প্রোফেজের ছিল, প্রোমেটাফেজ। এখানে দেখো কি ঘটনা হলো, এখানে প্রোমেটাফেজ এই পর্যায়ে একেবারেই এই পর্যায়ে কি হলো দেখো, প্রোটিনের সমন্বয়ে এই তন্তুগুলি, এই যে এই তন্তুগুলা প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হলো। প্রোটিনের সমন্বয়ে এই ক্রোমোজোমগুলো প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হলো। এই ক্রোমোজোমগুলি প্রোটিনের সহায়তায় দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হচ্ছে। একটা হচ্ছে গিয়ে উত্তর মেরু, আরেকটা হচ্ছে দক্ষিণ মেরু। এই উত্তর মেরু দক্ষিণ মেরু বরাবর আবার স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে বিষুবীয় অঞ্চল বলে। এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। স্পিন্ডল যন্ত্রের উত্তর এবং দক্ষিণ মেরুর যে মধ্যবর্তী স্থান তাকে বিষুবীয় অঞ্চল বলে। মধ্যবর্তী স্থানকে বিষুবীয় অঞ্চল বলে। আর স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, একে স্পিন্ডল তন্তু বলা হয়। এই যে এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত যে বিস্তৃত, এইগুলাকে বলা হয় স্পিন্ডল তন্তু। এক পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রে কিছু নির্দিষ্ট তন্তুর সাথে যুক্ত হয়। এই তন্তুগুলোকে আকর্ষণীয় তন্তু বলে। আর ক্রোমোজোমের সাথে এই তন্তুগুলোর কি সংযুক্ত বলে এদের ক্রোমোজোমাল তন্তু বলা হয়। এদেরকে আবার যেহেতু এই তন্তুগুলো ক্রোমোজোমের সাথে সংযুক্ত, এই জন্য এদেরকে ক্রোমোজোমাল তন্তু বলা হয়। ক্রোমোজোমগুলো এই সময় বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত থাকে এবং কোষের নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেনগুলো একসময় নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন একসময় বিলুপ্ত হয়ে যায়। তারপরে দেখো এইগুলো প্রোফেজের অবস্থান। তারপরে মেটাফেজে কি হলো দেখো, মেটাফেজে ক্রোমোজোমগুলো একেবারে বিষুবীয় অঞ্চল বরাবর চলে আসবে। প্রোমেটাফেজে ক্রোমোজোমগুলি সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়ে স্পিন্ডল যন্ত্র দুই মেরুর মানে পুরো এলোমেলোভাবে বিক্ষিপ্তভাবে অবস্থান করেছিল। কিন্তু মেটাফেজে কি হলো দেখো, মেটাফেজ চিত্রটা আমি আঁকতেছি, দেখো তোমরা। এটা হচ্ছে চিত্র মেটাফেজ। এখানে উত্তর মেরু আর এটা হচ্ছে দক্ষিণ মেরু। দেখো এখানে এই ক্রোমোজোমগুলি সেন্ট্রোমিয়ার একেবারে বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করবে, একেবারে বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করবে। এগুলি বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করতেছে। দেখো বিষুবীয় অঞ্চল, স্পিন্ডল তন্তু, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। দেখ এটা হলো গিয়া মেটাফেজ। এই পর্যায়ে দেখো কি হয়েছে, এই পর্যায়ে প্রথমে সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল বরাবর সব ক্রোমোজোম ওই যে প্রোমেটাফেজের যে অবস্থান ছিল সব পুরা
স্পিন্ডলযন্ত্র বরাবরই উত্তর দক্ষিণ মেরু সব দিকেই বিক্ষিপ্তভাবে অবস্থান করেছিল। এখন কি করছিল, সবগুলো ক্রোমোজোম স্পিন্ডলযন্ত্রের বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করে এবং প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চল এবং দুটি বাহুর মেরুমুখী হয়ে অবস্থান করে। এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হতে থাকে। পরবর্তীতে দেখো মেটাফেজ এবং একসময় এখানেও নিউক্লিয়াস মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি হয়ে গেছে। এখন আমরা অ্যানাফেজ দেখব। অ্যানাফেজে কী অবস্থান হচ্ছে। অ্যানাফেজ অবস্থায় এগুলি বাঁক হয়ে যাবে, বাঁক হয়ে কিছু উত্তর মেরুতে কিছু দক্ষিণ মেরুতে অবস্থান করবে, কিছু অনুগামী এবং ঊর্ধ্বগামী এবং অনুগামীতে অবস্থান করবে। এটা শেষ এটাই কি শেষ করে এটা হচ্ছে অ্যানাফেজ। এখানে দেখো, এখানে ওই প্রোফেসটা যখন বরাবর এভাবে বরাবর কেটে যায় তখন কিছু এদিকে চলে আসে, কিছু এদিকে চলে আসে, কিছু ঊর্ধ্বগামী কিছু অনুগামী দিকে চলে আসে। তাহলে কিছু ঊর্ধ্বগামী কিছু অনুগামী দিকে চলে আসে। মানে কিছু ক্রোমোজোমগুলি যখন ভাগ হয়ে যায়, সেন্ট্রোমিয়ার বরাবর যখন মেটাফেজ পর্যায়ে যখন আসে তখন ক্রোমোজোমগুলি ভাগ হয়ে যায়। সেন্ট্রোমিয়ারগুলি ভাগ হয়ে যাওয়ার পরে কিছু উত্তর মেরুতে কিছু দক্ষিণ মেরুতে চলে আসে। ফলে এদেরকে বিভিন্ন আকৃতি দেখা যায়। বিভিন্ন আকৃতিগুলি এল, তারপরে হচ্ছে ওয়াই, বিএল জেড আই, বিভিন্ন আকৃতির ধারণ করে। বিএল জেড আই এইগুলি ধারণ করে। বিকে বলা হয় মেটাসেন্ট্রিক, আইকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক। বিকে বলা হয় মেটাসেন্ট্রিক, আইকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক। বিকে মেটাসেন্ট্রিক, এল হচ্ছে গিয়া সাবমেটাসেন্ট্রিক, আর জেড হচ্ছে এক্রোসেন্ট্রিক। আর আই হচ্ছে টেলোসেন্ট্রিক। তাহলে যখন অ্যানাফেজ অবস্থায় যখন দুটা ক্রোমোজোমগুলি ভাগ হয়ে যায়, সেন্ট্রোমিয়ার সংযুক্ত হয়ে কিছু ওই দক্ষিণ মেরুতে কিছু উত্তর মেরুতে চলে যায়, তখন বিভিন্ন আকৃতি ধারণ করে। বি হচ্ছে মেটাসেন্ট্রিক, এল সাবমেটাসেন্ট্রিক, জেড এক্রোসেন্ট্রিক, আই টেলোসেন্ট্রিক। তোমরা এগুলি পড়বা, কারণ এগুলি বিভিন্ন সময় নৈবিত্তিকে আসে যে নিম্নে ইংরেজিতে অক্ষর বি এল জেড আই দেওয়া থাকে, মেটাসেন্ট্রিক কোনটা, সাবমেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এক্রোসেন্ট্রিক, এগুলি নৈবিত্তিকে বিভিন্ন আকারে আসে। তারপরে আমরা অ্যানাফেজ শেষ। তারপর দেখো তারপরে আমরা দেখো মাইটোসিস কোষ বিভাজনে 5টি পর্যায় পড়লাম। এর মধ্যে আমরা টেলোসেন্ট্রিকে গিয়া আমাদের পরবর্তীতে টেলোসেন্ট্রিকে সরাসরি দুটি কোষে আবার পানির যোজন হবে। টেলোসেন্ট্রিকে গিয়ে পানির যোজন হবে এবং সরাসরি এরকম দুটা কোষের সৃষ্টি হবে। পানির যোজন হয়, পানির যোজন হবে। পানির যোজন হয়ে আবার নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটার পরে আবার দুটা অপত্য কোষের সৃষ্টি হবে।
এভাবেই তার পর্যায়গুলি সম্পন্ন করবে। মাইটোসিস কোষ বিভাজনের যে 5টা ধাপ, এই ধাপগুলি পর্যায়ক্রমে শেষ হবে। বাড়ির কাজ বাড়ির কাজ হলো তোমাদের মাইটোসিসের বিভাজনের পর্যায় বা ধাপগুলি সচিত্র, মানে সকল চিত্রগুলি আলোচনা করো বা লিখে নিয়ে আসবা। এই হলো বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।